আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ১৯৯০-এ ইরাক এবং কুয়েতের যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র তার ঘাঁটি নির্মাণ শুরু করে। অন্তত ৬টি দেশের ভেতর তার ৮ থেকে ১২টি শক্তিশালী ঘাঁটি ছিল এবং সেই ঘাঁটি ছিল অত্যন্ত আধুনিক অস্ত্রে সুসজ্জিত। তবে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে সেই ঘাঁটিগুলো অত্যন্ত কার্যকরীভাবে এখন আর ব্যবহার করা যাচ্ছে না। নানান ধরনের ক্ষতি হয়েছে এবং ঝুঁকি রয়েছে ব্যাপক ভিত্তিতে, যার জন্য ঘাঁটিগুলো থেকে সামরিক যেই সকল অভিযান রয়েছে তা তেমন এখন পরিচালনা করা হয় না। এখানে যুক্তরাষ্ট্রের মূল ভরসা এখন ইরানের বিরুদ্ধে তাদের বিমানবাহী রণতরীগুলো, কারণ এক একটি রণতরীতে ৬০ থেকে ৬৫টি যুদ্ধ বিমান থাকে এবং এর সাথে লজিস্টিক সাপোর্ট এবং যুদ্ধ জাহাজের বড় বহর থাকে এবং তাদের যুদ্ধ বিমানগুলো ইরানের আশেপাশে গিয়ে হামলা করতে সক্ষম। যার জন্য বিমানবাহী রণতরীগুলোই এখন ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম সব থেকে শক্তিশালী হাতিয়ার। তবে এইবার সেই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের যে প্রধান অস্ত্র, সেই বিষয়ে একটি বড় খবর প্রকাশ পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের মেহের নিউজ এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যম তাদের সংবাদে দাবি করছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী রয়েছে সেখানে সেনা সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে অন্তত ৭ জন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছেন, এমনটা দাবি করছে ইরানের সংবাদ মাধ্যম এবং কয়েকটি সামরিক সূত্রের সংবাদ মাধ্যম। দেখুন, যদিও পশ্চিমা কোনো সংবাদ মাধ্যম বা যুক্তরাষ্ট্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এবং স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি, তবে এটি যদি সত্যি হয় তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষেত্রে ইরান অভিযানের জন্য এটি অন্যতম একটি বড় ধাক্কা। দেখুন, তাসমিন নিউজ তার প্রতিবেদনে সামরিক সূত্র ধরে যেমনটা দাবি করছে, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই কারণে নৌসেনাদের পরিবারের সদস্যদের মধ্যে জাহাজটিতে দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে উদ্বেগও দেখা দিয়েছিল। পূর্বে কয়েক দফায় খবরও প্রকাশ পেয়েছিল। প্রতিবেদনের দাবি অনুযায়ী ক্রুদের অভিযোগ এবং অসন্তোষ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট কমান্ডের যিনি প্রধান ব্যান্ড কুপার একজন উপদেষ্টা রণতরীতে যান, যেখানে নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাকে দুয়ে ধ্বনি দেওয়া হয় এবং তাকে পানির বিভিন্ন বোতল ছুঁড়ে মারা হয়, এমনটা দাবি করছে তাসনিম নিউজের সূত্র। দেখুন, এমন পরিস্থিতিতে আরো উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এতে করে তাদের স্থানীয় ব্যবহার করা উপকরণের মাধ্যমেই এই নিহত বা আহত হওয়ার বিষয়গুলো ঘটেছে, এমনটা দাবি করছে সংবাদ মাধ্যম। ইরানের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সামরিক সূত্রের সংবাদ মাধ্যম ইউএসএস আব্রাহাম লিঙ্কনে যে ঘটনা ঘটার দাবি করছে সেই বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে তারা মন্তব্য করে না। সেই বিষয়কে কেন্দ্র করে তারা স্থানীয়ভাবে পর্যালোচনা করে বিভিন্ন কৌশলের বিষয় বিশ্লেষণ করার পর তারপর তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে এই ঘটনার প্রকৃত সত্যতা কতটুকু বা কতটুকু নেই। তবে পরিস্থিতি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য জটিল হচ্ছে। এই মহাসাগর, বিশেষ করে ইরানের প্রান্তে দীর্ঘ সময় ধরে এই বিমানবাহী রণতরীগুলোকে মোতায়েন রাখার জন্য একটানা। যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ম অনুসারে স্বাভাবিক এবং আদর্শ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী যে কোনো স্থানে কোনো মিশনে যে মোতায়েন থাকার সময়সীমা সেটা ১৮০ থেকে ২০০ দিনের মতো হয়ে থাকে। এর মধ্যে কয়েকবার সেই বিমানবাহী রণতরী বিভিন্ন পোর্টে নোংরও করে। সাধারণত ৮ ঘন্টা শিফটে কাজ করার বিষয় থাকলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটি ১২ থেকে ১৬ ঘন্টার শিফটে কাজ করার সমান হয়ে যায় এবং সপ্তাহে ৭ দিনই কাজ করতে হয় বিমানবাহী রণতরীতে। এর ফলে মানসিকভাবে যে বিশ্রাম এবং বিনোদনের সময় বেশ কিছু পর্যাপ্ত পরিমাণে হয় না, সীমিত হয়ে যায়, যেটি মানসিকভাবে সামরিক যে নাবিক থাকেন তাদের উপর বড় প্রভাব ফেলে। দেখুন, এখানে এই যে বিমানবাহী রণতরীর বিরুদ্ধে অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে অভিযোগ উঠছে, সে বিমানবাহী রণতরীটি একটানা ২৫০ দিনের বেশি বর্তমানে সাগরে মোতায়েন রয়েছে এবং জাহাজটি প্রায় ২০০ দিনের বেশি সময় হয়ে গেছে কোনো ধরনের বন্দরে নোঙর করেনি, সাগরে ভাসছে। আর এটি সামরিক বাহিনীর নৌ কর্মকর্তাদের উপর চাপ, বলতে পারেন সব সময় হামলার আতঙ্ক এবং প্রস্তুতির বিষয়ে তাদের কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকতে হয়। যুক্তরাষ্ট্রের মতো প্রশিক্ষিত
নিয়মিত একটি সামরিক বাহিনীর ভেতর এই ঘটনা অত্যন্ত বিরল হলেও একেবারে নতুন নয়। এর পূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে, তবে অনেক পূর্বে। দেখুন, ইউএসএস যে কনসালটেন্ট যুদ্ধ জাহাজ ছিল, বিমানবাহী রণতরী, 1972 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় টানা অতিরিক্ত কাজ এবং কাজের চরম চাপ এবং কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যের কারণের অভিযোগে 100 জন নাবিক কাজ করতে অস্বীকৃতি জানিয়ে জাহাজের ডেকে অবস্থানরত ধর্মঘট করেন। দেখুন, এই একই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস কিটি হাকে 1972 সালে ঘটে। দেখুন, বারবার মোতায়েন বাড়ানো এবং যুদ্ধের চাপের বিরুদ্ধে নাবিকরা যে অ্যাসো বা স্টপ আওয়ার শিপ আন্দোলন শুরু করেছিলেন, ইউএসএস কোরাল সি নামক যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরীতে 1971 সালে, এবং প্রায় 1000 নাবিক জাহাজের মোতায়েন বাতিলের দাবিতে একটি প্রতিবাদী পিটিশনও স্বাক্ষর করেছিলেন। 2021-22 সালে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামক আরেকটি জাহাজ বা রণতরীতে দীর্ঘ সংস্কার কাজের সময় জাহাজে চরম কাজের চাপ, বিকট শব্দ এবং পর্যাপ্ত আবাসন এবং মানবেতর পরিবেশের কারণে একাধিক নাবিক নানান ধরনের পদক্ষেপের কথা বেছে নেন। পরবর্তী সময়ে সেনা সদস্যদের সামরিক নৌবাহিনীর উচ্চ কর্মকর্তাদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন, যা নিয়ে মার্কিন কংগ্রেসেও আলোড়ন সৃষ্টি হয়েছিল। আর এই সকল ঘটনাকে ছাপিয়ে যাবে যদি ইরানের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যম নতুন যে ঘটনার দাবি করছে তা সত্য হয়। দেখুন, মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটি কঠিন সমীকরণে রয়েছেন। ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে অবরোধ চলছে এবং সেই অবরোধ বাস্তবায়ন বা প্রয়োগ করতে হলে বিমানবাহী রণতরীগুলোকে ভাসমান অবস্থায় আরও দীর্ঘ সময় থাকতে হবে। এর সাথে সাথে থাকতে হবে বিভিন্ন যুদ্ধ জাহাজকে, আর এগুলোকে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের সমাধান না আসা পর্যন্ত এই মিশন চালিয়ে যেতে হবে, যেটি এই অভ্যন্তরীণ সেনাদের যে ক্ষোভ রয়েছে এবং যে মানসিক পরিস্থিতি রয়েছে তার বিষয়গুলোও এখন ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত নিখুঁতভাবে পর্যালোচনায় নিতে হবে। এখানে ঝুঁকি রয়েছে দীর্ঘকালীন যুদ্ধের ক্ষেত্রেও। যদি ইরান চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের প্রস্তাবে সম্মত না হয় বা যুক্তরাষ্ট্র যেমনটা চাচ্ছে তেমনটাই রাজি না হয়, এবং যুক্তরাষ্ট্র যদি চায় এই যুদ্ধের পরিধি আরও বাড়াবে এবং ইরানে বড় ধরনের হামলা করে যুদ্ধ দীর্ঘকালীন পরিস্থিতি নিয়ে যাবে, তাহলে এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের সামরিক সেনা সদস্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং সেনা সদস্যদের পরিবারের ক্ষোভ এবং ইউএস কংগ্রেসের প্রতিক্রিয়া, এই সকল কিছু আসলে কি হবে সেই বিষয়গুলোও এখন ইরানের সামরিক শক্তির পাশাপাশি টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে রাখতে হবে। কারণ এখন শুধু ইরানকে সামরিকভাবে মোকাবেলা নয়, অভ্যন্তরীণ রাজনীতি এবং এই ধরনের সংকটগুলোকে মাথায় রেখেই কৌশল নির্ধারণ করতে হবে। আর এই ক্ষেত্রেই অনেকে বলছেন যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কোনো বড় ধরনের না হোক, অন্তত হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার চুক্তিও যদি হয়, ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করে ইরান যুদ্ধ থেকে কৌশলে বেরিয়ে আসতে পারেন। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এবং ইরান যে দাবি করছে সেই দাবি সম্পর্কে তাদের কি প্রতিক্রিয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।